জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার কার্যক্রম শুরু। 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড, ক্রীড়া ভাতা প্রদান করে কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুড়ি স্পোর্টস। পেশাদার খেলোয়াড় থাকাকালে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বেতন কাঠামোর আওতায় আসায় স্বীকৃতি যেমন মিলেছে, তেমনি পারফরমেন্স দিয়ে এই স্বীকৃতি ধরে রাখাও বড় চ্যালেঞ্জ বললেন ক্রীড়াবিদরা। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সংসদকে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। বনানী সামরিক অবস্থানে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের দাফন সম্পন্ন। জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামসহ 6টি রোগের টিকার জন্য 604 কোটি টাকা বরাদ্দ। টিকা আসার পরপরই দ্রুত প্রদান করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে আলোচনার মধ্যে হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আগামীকাল স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রাত 8টা সংবাদে, সাথে আছি আমি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পেশাদার খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে জাতীয় ক্রীড়াবিদদের মধ্যে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড ও ক্রীড়া ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু করা হবে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন কুড়ি স্পোর্টস। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। যারা জাতীয় ক্রীড়াবিদ তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে দেয়া হচ্ছে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সুইচ টিপে অনলাইন ব্যাংকিং সিস্টেমে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। সবার মোবাইলে চলে গেছে, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, গিয়েছে না আর যাবে? অলরেডি গট ইট, ওয়েল ডান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে ক্রীড়া কার্ড ও সম্মাননা তুলে দেন। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবার জন্য ক্রীড়া, এই প্রতিপাদ্যেই সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা খেলাধুলায় অংশ নিতে চান তাদের জন্যও কিন্তু আমাদের পরিকল্পনা আছে, আমাদের চেষ্টা আছে যে দেশে বিদেশে সকল ধরনের যে সুবিধা রয়েছে সেরকম সুবিধাগুলো আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং পরিকল্পনা যেগুলো নিয়েছে পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তারাও
সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার জন্য 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই 7টা খেলা আমরা ডিসাইড করেছি, এই 7টা খেলায় কারা পারদর্শী ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। এবং আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে এটার প্রমাণের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। প্রধানমন্ত্রী ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে 4র্থ শ্রেণী থেকে কারিকুলামে খেলাধুলা অন্তর্ভুক্ত করার সরকারের পরিকল্পনা তুলে ধরেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য, তারা যাতে এই সুযোগটা পায়। শিক্ষা কারিকুলামের পাশাপাশি কারিকুলামের ভেতরে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করব, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। পেশাদার খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন। আপনারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন। আপনারা দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। অনুষ্ঠানে খেলোয়াড়দের পক্ষে মোহাম্মদ শহীদুল্লাহ ও বেগম সাবিনা খাতুন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে খেলোয়াড়দের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুরশেদ আলম, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ক্রীড়া ভাতা ও বিশেষ ক্রীড়া কার্ড বিতরণের মাধ্যমে পেশাদারিত্বের নতুন উচ্চতায় পৌঁছালো দেশের অ্যাথলেটরা। প্রথম ধাপে 129 জন ক্রীড়াবিদ এখন থেকে পাবেন মাসিক 1 লক্ষ টাকা বেতন। অভাব অনটনের গ্লানি মুছে মাঠের লড়াইয়ে মনোনিবেশ করার সুযোগ পেয়ে অ্যাথলেটরা কি বলছেন, তাই জানবো মাহবুবুর রহমানের রিপোর্টে। মেধা আর শ্রমের বিনিময়ে যারা বিদেশের মাটিতে উড়িয়েছেন লাল সবুজের নিশান, আজ তাদের দুশ্চিন্তা লাঘবের দিন। বেতন কাঠামোর আওতায় আসায় তাই তো উৎসবের আমেজ খেলোয়াড়দের মাঝে। এই অর্থনৈতিক বিপ্লব কি বদলে দেবে দেশের খেলার মানচিত্র? ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে করেছে, সেটার কারণে আমাদের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে। সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে আগাইতে চায়, তো সেক্ষেত্রে এই উদ্যোগটা চমৎকার। মাসিক 1 লক্ষ টাকার আর্থিক মেরুদণ্ড কেবল জীবনযাত্রাই বদলাবে না, বরং খেলাধুলাকে দিবে পেশাদারিত্বের এক অনন্য উচ্চতা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে, এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। টেবিল টেনিস বলেন বা অন্যান্য সকল স্পোর্টস বলেন, আমরা এটাকে এখন থেকে প্রফেশন হিসেবে নিতে পারবো। অনিশ্চয়তার মেঘ কেটে এখন সাফল্যের সোনালী রোদে অবগাহনের অপেক্ষা। 500 জন ক্রীড়াবিদ যখন এই সুবিধার আওতায় আসবেন, তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার
ক্রীড়া পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে অলিম্পিকে কোয়ালিফাই করার এবং অলিম্পিকে খেলার। যেহেতু এরকম এক সাপোর্ট পাচ্ছি দেশ থেকে, প্রধানমন্ত্রী যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তো আমরা চেষ্টা করব অলিম্পিক পর্যায়ে খেলার এবং আরও ভালো করার। এশিয়ান গেমস, অলিম্পিক, তো টিম যত শক্তিশালী হবে এই সব বড় বড় টুর্নামেন্ট আমাদের কাছে তখন অর্জন করা সহজ হবে। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ভালো উদ্যোগ। আমাদের সিজনের দিকে আর তাকাতে হবে না, কারণ এত বড় একটা সম্মাননা দিয়েছে আজকে, এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে মান্থলি আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা অনেক খুশি, এবং এটা বলতে পারবো যে অ্যাথলেট শাটলারদের এইটুক চিন্তা থাকতে হবে যে সামনে আরো ভালো কিছু করতে হবে আমাদের ইন্টারন্যাশনালে। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে যারা বিদেশের মাটিতে দেশের পতাকা উড়িয়েছেন সেই প্যারা অ্যাথলেটরাও আজ এই ঐতিহাসিক বেতন কাঠামোর অংশ। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে, ওরা আমাদের দিকে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না। আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। যে অ্যামাউন্টটা দিয়েছে ওইটা হচ্ছে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এখন ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট এটা মোটামুটি আমরা পাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। চুক্তি নবায়নের শানিত তলোয়ার মাথার উপর ঝুলে থাকায় আলস্যের কোনো ঠাঁই নেই। শ্রেষ্ঠত্ব ধরে রাখার এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন শুরু হবে মাঠের খেলোয়াড়দের মধ্যেই। খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে, কারণ তারা যখন দেখবে যে এই জায়গা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরও বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরও উন্নতি হবে। চ্যালেঞ্জটা আমাদের জন্য কঠিন হবে এবং নিচু পর্যায়ে যারা আছে এখনও খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরও উৎসাহ বাড়াবে। এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে এবং আমাদের সাথে প্রতিযোগিতা আরও বেশি শক্তিশালী হবে। প্রত্যেকটা ক্রীড়াবিদের জন্য এটা বড় চ্যালেঞ্জ যে এখানে বড় কিছু আছে। অবশ্যই আমার জুনিয়র যে আছে সে আরও আমার থেকেও বেটার চেষ্টা করে আসতে চাবে আমার জায়গা নিতে, তো আমাকেও চেষ্টা করতে হবে আমার ফিটনেস আরও উপরের লেভেলে নিয়ে আমার জায়গাটা ধরে রাখার জন্য। প্রাপ্তির উচ্ছ্বাস আর টিকে থাকার চ্যালেঞ্জ, এই দুয়ের মেলবন্ধনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ এক গৌরবময় বাঁকে দাঁড়িয়ে। অ্যাথলেটদের এই নতুন লড়াই কি তবে বিশ্বমঞ্চে এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য? সময়ই দিবে সেই উত্তর। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ তার সংসদ সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের নামাজে জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে যান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ডক্টর শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। আতিকুর রহমান রুমন বলেন, দুই নেতা প্রায় 20 মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রী এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। দেশে জ্বালানির কোনো সংকট নেই। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ জাতীয় সংসদ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে 300 বিধিতে রাখা বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একথা জানান। 300 বিধিতে রাখা বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী জানান, অনেকের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। বিস্তারিত শিবনাথ পোদ্দারের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি হাতে আসলে পরবর্তীতে প্রচার করা হবে। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি PCCI এর নেতৃবৃন্দ আজ দুপুরে পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ ফোরকান রেজা বিশ্বাস বাদশাহ নেতৃত্বে এর সহসভাপতি এবং পরিচালকগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা পাবনায় 5000 লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সহ সংগঠনটির কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি তাদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং পাবনার সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে পাবনার ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা সদরের চরভানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। দেশে জ্বালানির কোনো সংকট নেই। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় ৩০০ বিধিতে রাখা বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একথা জানান। ৩০০ বিধিতে রাখা বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, অনেকের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। বিস্তারিত শিবনাথ পোদ্দারের রিপোর্টে। দেশে জ্বালানির কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে রাখা বক্তব্যে তিনি একথা জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় উপস্থিত ছিলেন। ৩০০ বিধিতে রাখা বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে মোট জ্বালানির চাহিদার 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে জনসাধারণের মধ্যে যাতে কোনো মহল উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি না করতে পারে, সেই জন্য আজকের আমার এই বিবৃতি। মাননীয় স্পিকার, বিশ্ব আজ এক অস্থির সময় অতিক্রম করছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপের মুখে ফেলেছে। এই অভিঘাত বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এসে পৌঁছেছে। কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সংসদকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময় উপযোগী প্রস্তুতি নিয়েছি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পরিচ্ছন্ন রাখতে এবং জনগণের স্বস্তি নিশ্চিত করতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানির তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। মন্ত্রী জানান, অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহ করছেন, ফলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চাপ সৃষ্টি না হয়। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত চাহিদা সেই অনুপাতে বাড়ে নেই। বিশেষ ক্ষেত্রে প্রতিমান হয়েছে জনমনের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্রয়ের প্রবণতা বিদ্যমান। প্যানিক পরিস্থিতির অনর্থক জটিল করে তুলতে পারে বলে মনে করার কারণ রয়েছে। যেখানে একটি মোটরসাইকেল সাধারণত গড়ে 5 লিটার অক্টেন গ্রহণ করে, বর্তমানে একই মোটরসাইকেল দিনে 3-4 বার এসে 15-20 লিটার, প্রতিবার 3 থেকে 5 লিটার পর্যন্ত অক্টেন সংগ্রহ করে। গত বছর মার্চ মাসে ডিজেলের দৈনিক চাহিদা ছিল 12,000 মেট্রিক টন, অক্টেন ও পেট্রোলের চাহিদা ছিল 1,200 এবং 1,400 মেট্রিক টন। অথচ চলতি বছরে 1 থেকে 23 তারিখ পর্যন্ত অক্টেনের বিক্রির পরিমাণ হয়েছে 28,939 মেট্রিক টন। মাননীয় স্পিকার, অর্থাৎ প্রতিদিন গড়ে 1,258 মেট্রিক টন। এই ক্ষেত্রে স্পষ্ট হয় যে বাজারে জ্বালানি প্রবাহ অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, একটি বিষয়ে সকলকে পরিষ্কার করতে চাই, আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির 6.8% হলো অক্টেন, আর 6.77% পেট্রোলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন জ্বালানির ব্যবস্থাপনার সঠিক চিত্র প্রতিফলন করে না। এখানে প্রয়োজন অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে।
এই সংকট উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে। ইকবাল হাসান মাহমুদ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে জ্বালানি জব্দ করা হচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি। ইতিমধ্যে ৩,১68টি অভিযান আমরা পরিচালনা করেছি, ১53টি মামলা দায়ের করেছি, যাতে ৭৫ লক্ষ টাকা অর্থদণ্ড, ১৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযানের মাধ্যমে ১,৪০,০০০ লিটার ডিজেল, ২২,০০০ লিটার অকটেন, ২৩,০০০ লিটার পেট্রোল সহ 2,08,০০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই ধরনের অপকর্মের রোধে জনগণের স্বার্থে রক্ষার্থে আগামী প্রশাসনের প্রয়োজনে আরও কঠোর হতে দ্বিধাবোধ করবে না। মাননীয় স্পিকার, সরকার ডিজেলের পাশাপাশি অকটেনের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। অর্থাৎ মাসে অকটেনের যে চাহিদা 35,000 মেট্রিক টন হলেও সরকারের মজুদের ব্যবস্থা গ্রহণ করেছে, তাতে আরও 2 মাসের চাহিদা পূরণ হবে। আমাদের পরিবহন, শিক্ষা কার্যক্রম, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য ও কৃষি উৎপাদন নিরবিচ্ছিন্নভাবে চলছে। আমরা এই গতি বজায় রাখতে চাই। তাছাড়া মন্ত্রী সকলকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। আজকের এই সময়ে আমাদের সকলের উচিত প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করা, মজুদ প্রবৃত্তি রোধ করা, জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, অবৈধ সংযোগ, অবৈধ মজুদ বন্ধের সোচ্চার হওয়া, জাতীয় স্বার্থ থেকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। মাননীয় স্পিকার, আমরা সবাই মিলে যদি সাশ্রয়ী ও সচেতন হই, তবে এই পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হবে। এর আগে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সরকার পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদে জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এই বিল সংসদে পাশ করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার হবেই। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকার বিভিন্ন দেশে বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধিতে কাজ করছে সরকার। তিনি জানান, মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সরকার বলছে বর্তমানে দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে অতিরিক্ত মজুদ ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে পেট্রোল পাম্পে নজরদারি জোরদার এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ মজুদকারীদের ধরিয়ে দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে সরকার। আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুদ না করার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রিপোর্ট দিনার সুলতানার। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে দাম বাড়লেও দেশীয় বাজারে এখনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, বরং ভোক্তাদের স্বস্তি দিতে সরকার প্রতিদিন প্রায় 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার একদিকে বিকল্প দেশ থেকে তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে, অন্যদিকে এলএনজি আমদানিও বাড়ানো হয়েছে। সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা না থাকলেও অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন বলে দাবি পেট্রোল পাম্প মালিকদের। এই মুহূর্তে এই ক্রাইসিস থেকে বের হওয়ার একটাই পথ, সেটা হলো প্রত্যেকটা গাড়ি মোটরসাইকেল সবারই তো একটা ব্লু বুক আছে। ওই ব্লু বুকে তার নিজস্ব অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেস যেই থানায়, ওই থানায় একটা কার্ড সিস্টেম করবে, ওই থানায় যাবে, ওই থেকে একটা কার্ড নেবে, 30টা ঘর থাকবে, 1, 2, 3 থেকে 30, 31 পর্যন্ত। এবং সরকার নির্দিষ্ট করে দিবে যে মোটরসাইকেলের জন্য এইটুক, প্রাইভেট কারের জন্য এইটুক, মাইক্রোবাসের জন্য এইটুক, জিপের জন্য এইটুক। ওই নির্দিষ্ট পরিমাণ তেল যেই পাম্পের থেকে যাবে, ওই পাম্পের থেকে ওই তেল দিবে, ওই তেলটা লিখে দিবে ওই কার্ডে। তাহলে ওই গাড়ি বা ওই মোটরসাইকেল বা ওই জিপ ওই দিন আর অন্য কোনো পাম্পিকে তেল পাবে না। আপনারা এটা করেন, যদি সরকার মহোদয়রা এই কাজটা করেন, আমি মনে করি 3 দিনের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে জ্বালানির কোনো সংকট না থাকলেও প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ ও চোরাচালানের মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। গত 3 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত সারা দেশে 3168টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 2,08,650 লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে 1053টি, দণ্ড দেওয়া হয়েছে 16 জনকে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন মূলত আপনারা খেয়াল করে দেখবেন প্রাইভেট কার, এসইউভি কিংবা মোটরসাইকেল বাইকারদের, যারা মাত্র টোটাল জ্বালানির 6% কনজিউম করে। অর্থাৎ 6% কনজিউমারের দীর্ঘ লাইন দিয়ে খেয়ে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার ত্রুটি খুঁজবার কোনো সুযোগ নেই। আমাদের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে এবং আমাদের সাপ্লাই চেইন স্মুথ রয়েছে। আমরা সাম্প্রতিককালে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ মজুদদারকে জেলা প্রশাসন আইনের আওতায় আনছে এবং তাদের কাছ থেকে এই জ্বালানি তেল তারা মজুদ করেছেন সেটি উদ্ধার করছে। আজকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছি, আগামীতে যারা এভাবে অবৈধ মজুদদার কিংবা পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে, আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে পুরস্কার ঘোষণা করব। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশলগত মজুদ বৃদ্ধি, স্থানীয় জ্বালানি অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তারা। তবে যে দীর্ঘমেয়াদী চিন্তা আমাদের সবসময় থাকা উচিত। তার মধ্যে আমাদের গ্যাসের যেই আমরা উত্তোলনের চেষ্টা করছি, এটাকে ত্বরান্বিত করতে হবে। ত্বরান্বিত বললেই হবে না, শুধু একদম সিরিয়াসলি টাকা পয়সা দিয়ে করতে হবে। আর নবায়নযোগ্য বিদ্যুতের উপরে জোর দিতে হবে। যেরকম স্ট্র্যাটেজিক রিজার্ভ যেসব দেশে এখন আছে তারা কিন্তু অত বিচলিত হচ্ছে না। যেরকম জাপানের খুব ভালো রকমের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। তাদের যদি যেমন তারা জানে ওরা 100% তারা আমদানির উপরে নির্ভরশীল। তারা করেছে কি 6 মাসের মতো একটা রিজার্ভ রেখে দিয়েছে। তো আমাদেরকে এরকম দীর্ঘমেয়াদী চিন্তা করে আমাদেরও স্ট্র্যাটেজিক রিজার্ভ করতে হবে। ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় বড় পরিসরে কৌশলগত জ্বালানি মজুদ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এপ্রিল মাসের যে চাহিদা সকল ধরনের জ্বালানির, সেই চাহিদা মেটানোর জন্য আমাদের সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা এই মুহূর্তে আসলে ফোকাস করছি ধাপে ধাপে 60 দিন 90 দিন পর্যন্ত আসলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজন সবার দায়িত্বশীল ভূমিকা। পেনিক হয়ে অতিরিক্ত মজুদ না করে সচেতন ব্যবহারের মাধ্যমেই নিশ্চিত হতে পারে জ্বালানি নিরাপত্তা, এমন অভিমত বিশ্লেষকদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ।
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসবে। এর পরপরই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। দেশ জুড়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই সাথে দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে হামে আক্রান্ত রোগীরা। এর মধ্যে অন্তত 10টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। একটা বেবি যখন মারা গেল মহাখালীতে, আমরা ওইখানে গিয়ে আমরা যে আইসিইউ ইউনিট নিউনেটাল সেটা বন্ধ ছিল, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল। প্রজেক্ট বন্ধ হওয়ার সাথে সাথে ওইটাও বন্ধ হয়ে গেল। আমরা অন ইমার্জেন্সি 18 ঘন্টার ভিতরে সেই আইসিইউটা আমরা চালু করলাম। যখন আরও বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি যেটা কোভিড ফাইটিংয়ের জন্য করা হয়েছিল বিগ স্পেসেস, হ্যাঁ, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওইখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। হাম রোগের ক্যাম্পেইনের বিষয়ে মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী প্রতি 4 বছর অন্তর এই ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও 2018 সালের পর আর কোনো ক্যাম্পেইন হয়নি। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল? মিজেলসের এগেনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। ক্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ দ্যাট ইন দ্য হেলথ ইয়ে, ক্যাম্পিং। লাস্ট নাইট আমি কয়েকজন হেলথ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি যারা ভ্যাকসিন দিচ্ছে। দ্য থিং ইজ দ্যাট 2018-এ একটা ক্যাম্পিং হয়েছিল। এই ক্যাম্পিংটা আফটার ইচ 4 ইয়ার্স হয়। কার জন্য হয়? যেই বেবিগুলি ধরেন 2018-তে দেওয়া হয়েছে, যারা লেফট আউট রয়ে গিয়েছে, বেবিগুলি পলায় গেছে, ভয়ে দেয় নাই, একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো যারা এরপরে নিউবর্ন 18-এর পরে, তো এদেরকে তো টিকা দিতে হবে। এছাড়া হামের টিকা সংকট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এডিবি ও ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যে ভ্যাকসিন আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। আমি শূন্যের কোটা শব্দটা ব্যবহার করিনি কোথাও, আমি সংকট শব্দটা ব্যবহার করিনি। যদি আজকে প্রথম সংকট গেছে, আমি ওনাদের অফিসে বসে বলে আসছি আমরা পজিটিভ রেজাল্ট চাই, পজিটিভ স্টেটমেন্ট চাই ব্যাপারে। সংকট বলে বলছি যে ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা শেখ আলী, বিটিভি নিউজ। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম বা মিজেলস রোগ। আক্রান্তদের বেশিরভাগেরই বয়স 1 থেকে 9 মাসের মধ্যে। চিকিৎসকরা বলছেন, রোগীদের সংক্রমণ বিবেচনায় চলতি বছরের পুরোটা জুড়েই থাকতে পারে এই রোগ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই রোগের প্রকোপ ঠেকাতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত টিকা কার্যক্রম শুরুর পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। রিপোর্ট শরীফুল ইসলামের। হবিগঞ্জের 6 মাসের শিশু রায়ান হামজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তার মতো বাইজিৎ, তাসনিম, রোহান সহ আরও অনেক শিশুই হামজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। আমার বাবুর হাম উঠছে আজকে প্রায় তো 15 দিন হয়ে গেছে। বাসায় ছিলাম, আজকে এই জায়গায় আছি 7 দিন ধরে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। 10-12 দিন জ্বর হয়েছিল, ওষুধ খাওয়াইছে অনেক, ডাক্তার থেকে না জ্বর কমে নাই। হঠাৎ করে গুড়া বাড়ার পরে মনে হয় যে আবার দেখি শ্বাসকষ্ট, মনে হয় যে কাশি উঠেছে। এই গুড়াগুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে মানে কাশি মনে হয় যে খাওয়ার মুখে দিলেই কাশি উঠে পড়ে, এরকম ধরনের সমস্যা।
তারপরে অনেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরে রাখে না, এই জায়গায় পাঠাইছে। চিকিৎসকরা বলছেন হাম বা মিজলস নিয়ে যারাই আসছেন তাদের বেশিরভাগেরই বয়স 1 থেকে 9 মাসের মধ্যে। শুরুতে এই রোগে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, খিঁচুনি, ডায়রিয়া সহ নানা উপসর্গ দেখা দেয়। রোগীর চাপ অনুযায়ী চলতি বছরের পুরোটা সময় জুড়েই এই রোগের প্রকোপ থাকতে পারে বলে জানান চিকিৎসকরা। প্রতিদিন প্রায় 50 জন 60 জন করে হামের রোগী আসছিল। তো এখন আমাদের সরকার থেকে খুব দ্রুত দেশের বিভিন্ন হাসপাতালে হামের চিকিৎসার ব্যবস্থা করার কারণে এখানে রেফার্ড হয়ে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আমাদের এখানে যে রোগীগুলো আসছে তার মধ্যে অর্ধেকেরই বেশি রোগী হচ্ছে 9 মাসের চেয়ে কম বয়সী রোগী। 3-4 মাস বয়স থেকে শুরু করে 9 মাস 10 মাস বয়স পর্যন্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, তবে 1 বছর 2 বছর বয়সী রোগীও আছে। তাই এই রোগ প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধান, ভিড়ভাট্টা এড়িয়ে চলা ও নিয়মিত হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের যে হামের রোগীগুলোর অর্ধেকই কিন্তু এখনও তাদের জীবনে যে প্রথম ভ্যাকসিনটা 9 মাস বয়সে পাওয়ার কথা, তাদের সেটা পাওয়ার এখনও সময় হয়নি, তার আগেই তাদের হাম হয়ে যাচ্ছে। আর যাদের টিকা পাওয়ার কথা ছিল তাদের মধ্যে কিছু কিছু বাচ্চা আছে যারা টিকা নেয়নি, এটা হয়তো একটা কারণ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশব্যাপী এই রোগের প্রকোপ ঠেকাতে টিকা কার্যক্রম জোরদার করার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আশা করা যায় দ্রুতই এই রোগের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করব যথাসময় এবং স্টার্ট করব। আর এখন যেটা মিজেলস বাড়তেছে, উই হ্যাভ টেকেন অল প্রিপারেশনস। ইনশাল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, আইসিইউ রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ আইসিইউ রেডি করা হয়েছে উইথ ভেন্টিলেটর, শিশু হাসপাতালে করা হয়েছে, ঢাকা মেডিকেলে করা হয়েছে, মানিকগঞ্জে 8 ইউনিটে করা হয়েছে, ডিএনসিসিতে করা হয়েছে, নর্থ বেঙ্গলে করা হয়েছে। তাই এই রোগের লক্ষণ প্রকাশ পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে বনানী সামরিক অবস্থানে তাকে দাফন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা বেলা 12টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপরা, সংসদ সদস্যগণ, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা। আরও অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মিরাজউদ্দিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্যগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমার আত্মীয় স্বজন, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। একজন নারীর দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় তার জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি 56টি বছর আমার স্ত্রীর সাথে বিবাহিত জীবন যাপন করেছি। তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। শিক্ষকদের যে সর্বোচ্চ পদ, শিক্ষা বিভাগে
মহাপরিচালকের পদ তিনি অলংকৃত করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে খুবই স্নেহ করতেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা একজন মহিষী মহিলাকে হারালাম, আমরা হারালাম একজন সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষকে, আমরা হারালাম একজন সফল স্ত্রীকে যিনি তার স্বামীকে সবসময় সহযোগিতা করে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তাআলা হায়াতের কথাটা আগে বললেন না, বললেন মৌতের কথা। তার মানে হায়াত তো আমরা পেয়ে গেছি, মৌতের জন্য তৈরি হয়ে যাও। এই ক্ষেত্রে আল্লাহ এটাও স্মরণ করে দিলেন যে আমি দেখতে চাই এই যে অবকাশ তোমাদেরকে দেব, এর ভিতরে কে কতটুকু ভালো কাজ করতে পারে। জানাজা শেষে মরহুমার কফিনের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চিফ হুইপ ও হুইপবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমা দিলারা হাফিজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। এবার রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগতম। এবারে আন্তর্জাতিক সংবাদ।